দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহেই পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় ৩ মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মিত দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে ২০২৫ জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত ৭ তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া, দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয়, তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কর্মবিরতির কারণে নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতা মুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুরের
চাঁদপুরের জাহাজে 7 জন খুনের ঘটনায় গতকাল রাত থেকে নৌযান শ্রমিকরা তাদের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তবে এই কর্মবিরতির ঘোষণা তারা শুধুমাত্র পণ্যবাহী যেই লঞ্চ চলাচলগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই তারা ঘোষণা দিয়েছেন। আমার যে ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীবাহী যে লঞ্চগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। এগুলো নির্দিষ্ট যে টাইম সময় মোতাবেকই তারা এখান থেকে ছেড়ে যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে গতকাল তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে সম্প্রতি চাঁদপুরে যেই 7 জন খুন হয়েছে সেই 7 জন খুনের সুষ্ঠু বিচার এবং জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা সারা দেশে নৌ পরিবহনে পণ্যবাহী জাহাজ, গ্যাস তেলবাহী জাহাজ যে কর্মবিরতির তারা ঘোষণা দেন। এবং তারা এছাড়াও তারা দাবি করেন যে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারকে প্রত্যেককে যেন 20 লক্ষ করে আর্থিক অনুদান সহায়তা দেওয়া হয়, সেই দাবিও তারা জানান। এছাড়া তারা বিজ্ঞপ্তিতে দাবি জানিয়েছেন যে বিভিন্ন সময়ে নৌ পরিবহনে যে চাঁদাবাজি সন্ত্রাসী হয় সেই চাঁদাবাজি সন্ত্রাসীতেও সরকারের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। এবং তারা জানিয়েছেন যে যেহেতু এটি সম্প্রতি এটি বছরের শেষ দিক এবং এই সময় আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে চলাচলটা একটু বেড়ে যায়, সেই কথা বিবেচনায় রেখে তারা যাত্রীবাহী জাহাজ বা লঞ্চ বা নৌ পরিবহনের ক্ষেত্রে এই কর্মবিরতির আওতামুক্ত রেখেছেন। এবং তারা যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে আমরা সদরঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে চাচ্ছেন সাধারণ যাত্রী যারা আছেন তারা এই সদরঘাটে এসে ভিড় করেছেন। তারা তাদের নির্দিষ্ট রুটে লঞ্চে এখানে যেতে পারছেন। একটু জানিয়ে রাখি যে গত 23 ডিসেম্বর চাঁদপুরের একটি জাহাজে একজন শ্রমিক আকাশ মণ্ডল তিনি 7 জনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন এবং একজন গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনী বাগেরহাট থেকে গ্রেফতার করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে কর্মকালীন সময়ে দীর্ঘ সময়ে তার বিভিন্ন কারণে ক্ষুব্ধ হওয়ার কারণে এবং ঠিকঠাকভাবে তার পারিশ্রমিক না পাওয়ার কারণে মূলত তিনি এই হত্যাকাণ্ড চালিয়েছেন এবং পরবর্তীতে তাকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়। তো সদরঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বালাইনাশক কৃষিপণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে আবার না দিলে ফলন কমে। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গ্যারাকলে পড়ছেন আমদানিকারকরা। বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরাও। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। সব বেশি কাজ করে না, একটা গ্রুপে বিষ দুবার দিতে হয়, কাজ করে না। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই।
কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। 2023 সালে 9টি পণ্য 26 বার ও 2022 সালে 10টি পণ্য মোট 56 বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়ক জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমটেক্স নয়। রিসেন্টলি আমরা 204টি কোম্পানির প্রায় 476টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি। 4 লাখ টাকা পেনাল্টি করেছে, এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদও। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি, আমদানি করতে পারি, সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,23,000টি, আর কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রায় 12,19,00,000 মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের এই পরিমাণ ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে, তেমনি গতি ফিরেছে রফতানিতেও। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার। এ সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। 25 ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় 1,72,000 কন্টেনার বেশি, আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ 18 লাখ মেট্রিক টন। কার্গো এবং কন্টেইনার দুই ক্ষেত্রে আমাদের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার এফিসিয়েন্সি দিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছে। বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর। ডলার সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের যোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইম্পোর্টের যখন এলসি করতে পারছে, র মেটেরিয়াল যখন আসতে পারছে, তাহলে এক্সপোর্টের ওই যে র মেটেরিয়াল তারা কাজে লাগে, এক্সপোর্টটাও বাড়ছে। তো আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা স্বস্তিও তো একটা ফ্যাক্টর। এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে। এই সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে 5,500 কোটি টাকার বেশি। ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানির বাণিজ্যে কিন্তু একটি নতুনভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি। আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো, সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা 4,103টি জাহাজের বিপরীতে এবছর এসেছে 3,822টি। বিগত 2022 এবং 23 পুরো 2 বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত 82 ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে, আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে কাউন্টার বসিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। শুধু সিএনজি চালিত অটোরিকশা থেকে অর্থ আদায়ের কথা থাকলেও বাদ যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা ও মিশুক। এতে ক্ষুব্ধ যান চালকরা। তাদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় তাদের আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। তদন্ত করে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নারায়ণগঞ্জের নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ে রাস্তায় কাউন্টার বসিয়ে সিটি কর্পোরেশনের ইজারা ও টোল আদায়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় খেয়াঘাটের সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে এমন কাউন্টার বসিয়ে চাঁদা নেওয়া হচ্ছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক থেকে। চালকদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। এভাবে প্রতিদিন 50,000-এর বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার। সারাদিন দেখা গেল 8 থেকে 10 বার আসে, 10 বার আইলে 100 টাকা যায় এই জায়গায় দৈনিক। কয়টা রোজগার করি? আগে সারাদিন 15 টাকা নিত, এখন প্রতিটি 10 টাকা করে আম করতে নেয়। খালি আসার সময় টাকা নেয়, আবার প্যাসেঞ্জারে আসার সময় টাকা নেয়। 30 টাকা খেপ লয়ে গেলে 20 টাকা দিয়ে লাইতে তো লাভ হইল কি? তবে ইজারাদারের দাবি, সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী আদায় করা হচ্ছে অর্থ। আমার 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে নতুন নিয়ম চলবে। বিষয়টি জানার পর ওই এলাকা পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংগঠকদের। অটো চালক, মিশুক চালক এবং সিএনজি চালক তাদের দিকে তাকিয়ে অন্তত এই যত্রতত্ত্ব ইজারাগুলো যাতে বন্ধ করে দেয়। অবশ্য তদন্ত করে চাঁদার বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। সবার সঙ্গে বসে আর বিষয়টা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব, এবং আমরা বললেন যে প্রতিবার যাতায়াতের জন্য যেভাবে টাকাটা নেওয়া হচ্ছে সেটা না করে ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা নির্ধারণ করে দেওয়া যায় কিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে দায়িত্ব দিয়েছি, তিনি কিন্তু ইজারাদারদের নিয়ে ওখানে বসছেন এবং এই বিষয়টি সেটেল করেছেন। এরপরেও যেহেতু অভিযোগ এসছে, বিষয়টা আমরা খতিয়ে দেখব। নবীগঞ্জ খেয়াঘাট থেকে মোগরাপাড়া চৌরাস্তা, মদনপুর ও মদনগঞ্জ রুটে দৈনিক 6 শতাধিক সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা হয়ে উঠছে দুর্ঘটনাপ্রবণ। সরকারি হিসেবে 55 কিলোমিটারের এক্সপ্রেসওয়েটিতে এ পর্যন্ত 984টি দুর্ঘটনায় অন্তত 133 জন প্রাণ হারিয়েছেন। পুলিশের মতে ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে। তবে যাত্রীদের অভিযোগ, পরিবহন সংশ্লিষ্টদের অবহেলাই কারণ। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। সড়কটি যোগাযোগের নতুন মাত্রা যুক্ত করলেও ক্রমেই দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ধীরগতির গাড়ির জন্য আলাদা সার্ভিস সড়ক থাকা সত্ত্বেও দুর্ঘটনার হটস্পট এখন এক্সপ্রেসওয়ে। গত 22 ডিসেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা 6টি স্থানে 13টি যানবাহনে দুর্ঘটনায় 1 জন নিহত ও 21 জন আহত হন। 5টি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে। পরদিন 23 ডিসেম্বর ঘন কুয়াশায় ধলেশ্বরী 2 সেতুর উপর প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত ও অপর 5 জন আহত হন। ফায়ার সার্ভিস বলছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে। তবে যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের অবহেলায় বাড়ছে দুর্ঘটনা। গতিবেগ 80 কিন্তু গাড়ি চালানো হয় 100-এর উপরে। প্রত্যেকটা গাড়িতে প্রতিযোগিতা করে কার আগে কে যাবে। ড্রাইভার কন্ট্রোল নাই, রাস্তাঘাট ফ্রি বড় করে দিচ্ছে। বেপরোয়া গতি কমানো যেত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আমি মনে করি যে এই দুর্ঘটনা ঘটে। এখানে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসা দরকার, কারণ এটা নিয়ন্ত্রণ না নিয়ে আসলে, কারণ যেহেতু এখন ঘন কুয়াশা হচ্ছে, নিয়ন্ত্রণ যদি না আসে তাহলে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পুলিশ বলছে যানবাহনগুলো ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনা হচ্ছে। আমাদের কাজটা হলো দুর্ঘটনা কমানো এবং অপরাধটা কমানো। সেক্ষেত্রে এই ক্ষেত্রে বড় গাড়ির পাশে যদি মোটরসাইকেলগুলো বেপরোয়া গতিতে চলে, এটা আসলে অনেক বড় একটা রিস্কি হয়ে যায়। তাই আমাদের যদি একটু সিস্টেমটা থাকতো, আসলে এখানে এই এক্সপ্রেসওয়েতে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো সিস্টেম নাই। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS এর আওতায় ক্যামেরার মাধ্যমে পুরো এক্সপ্রেসওয়ে মনিটরিংয়ের চেষ্টা চলছে। 984টি দুর্ঘটনায় 133 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অসংখ্য। মুন্সিগঞ্জের কেওটখালী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাদারীপুরে গ্রামীণ জনপদের অধিকাংশ সড়কই যেন মরণ ফাঁদ। বছরের পর বছর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। অবশ্য গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস LGEDর। সাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। হেলে দুলে চলছে 3 চাকার যান।
ঝুঁকিতে চালক ও যাত্রী। গ্রামীণ জনপদের অধিকাংশ সড়কের এমন দশা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুরের লিলির ব্রিজ থেকে তপেল সর্দারের বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার সড়কের পুরোটাই এখন মরণ ফাঁদ। 1.5 যুগ আগে ইটের সোলিং দিয়ে নির্মাণ করা সড়কটি খানাখন্দে ভরা, ইট ছড়ে সৃষ্টি হয়েছে গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। রোগী নিয়ে হাসপাতাল যাইতে পারি না, এই পোলাপান স্কুলে যায় মনে করেন পাশার খায়, কোনো গাড়ি ঘোড়া যাওয়ার সিস্টেম নাই। রাত 12টা 1টা 2টা কোনো মহিলা পুরুষ ডাক্তার যাইতে চাই, কোনো ভ্যান রিক্সালা যাইতে চায় না। আমরা খুব অবহেলাতে আছি। এটা যে বোঝার নিতে না, এই যে পিছল খাই যে রাস্তা যে সব ভাঙ্গা চুরা, এই প্রায় 15 বছর ধরে এই রাস্তাটা এইভাবে আছে, কোনো কাজ করে না। জেলার 5টি উপজেলার 2036 কিলোমিটার কাঁচা ও 449 কিলোমিটার ইটের সড়কের একই চিত্র। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। আর কাঁচা রাস্তার সঙ্গে বিভিন্ন স্থানে যতটুকু ইটের সোলিং রয়েছে তাও সৃষ্টি হয়েছে খানাখন্দক। এদিকে 1608 কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে পিচ ওঠায় এখন বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। এতে ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধি। অগণিত লোক যাতায়াত করে, এই রাস্তার সমস্যা কেউ কোনো কেয়ার নেয় না। বলা হয়েছে কিন্তু হারা উদ্যোগ নেয় না, এদিক ওদিক করছে। আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি বিগত সরকারের আমলে। তারা ওই আশ্বাস দিয়েছিল যে আমরা, এই সাধারণ খান বলছিল যে 25 সালের মধ্যে আপনারা এটা কার্পেটিং করবো, কিন্তু সেই সরকার এখন পতন হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে আমি দাবি এই 12-14 হাজার লোকের যাতায়াতের রাস্তাটা খুব দ্রুত জানি কার্পেটিং হয়। বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো সংস্কারের আশ্বাস এলজিইডির। পর্যায়ক্রমে আমাদের ডিপিপির ভিতরে অন্তর্ভুক্ত করে ডিপিপি অনুমোদন সাপেক্ষে আমরা উন্নয়ন করতে পারবো। তবে এই মুহূর্তে আমরা যে সমস্ত রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেই রাস্তাগুলো আমরা লিস্টের কাজ চলমান আছে। গ্রামীণ জনপদের ইটের সোলিং ও পাকা সড়ক নির্মাণের অধিকাংশ কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে বছরের পর বছর উন্নয়ন হলেও এখানকার গ্রামীণ জনপদের রাস্তাগুলো কখনো সংস্কার বা নতুনভাবে মেরামত করা হয়নি। ফলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এখানকার চলাচলকারীদের অভিযোগ, শিগগিরই সড়কগুলো মেরামত করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে পড়ে পর্যটকবাহী এমবি গ্রিন লাইন জাহাজ। 3 ঘন্টা পর বৃহস্পতিবার রাত 10টার দিকে 72 জনকে উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। পরে তাদেরকে 3টি বাসে করে কক্সবাজারে পৌঁছে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমবি গ্রিন লাইন নামে পর্যটকবাহী জাহাজটি বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকেল 4টার দিকে সেন্ট মার্টিন দ্বীপে জেটি ঘাট থেকে 72 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। কিন্তু টেকনাফে কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায় ইঞ্জিন। আটকে পড়ার খবর ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে জানান জাহাজটির ক্রু সহ সংশ্লিষ্টরা। প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। এরপর জাহাজটি সাগরে থাকলেও যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলে। বড় আকারের ঢেউ এসে পুরো জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা। জাহাজের সামনে গ্লাস অনেক জায়গায় ছিদ্র হয়। তখন আমি উপর থেকে নিচে নামলাম, নিচে নামি তো আমি 2টা লাইফ জ্যাকেট নিলাম, আমার জন্য একটা, আমার ভাইয়ের জন্য একটা। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, আদার্স যারা আছে সবাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। রাত 10টার দিকে যাত্রীদেরকে উদ্ধার করে একে একে সবাইকে উঠানো হয় 3টি বাসে। প্রশাসন বলছে সবার সহযোগিতায় নিরাপদে যাত্রীদেরকে জাহাজ থেকে উদ্ধার করা হয়। জাহাজটি আটকা পড়েছিল, সেটা আমরা উদ্ধার করলাম। সকল যাত্রী সাধারণকে আমরা সুন্দরভাবে নামিয়েছি। আমাদের সাথে কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনী ছিল। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাজের ইঞ্জিন বিকল হয়েছে। ছেড়ে আসার 2 ঘন্টা পরে জাহাজে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিন্তা করলেন যে এখান থেকে কক্সবাজার তাহলে 4 ঘন্টা লাগবে। এই রিক্সা উনি আর নিলেন না, উনি জাহাজটাকে এখানে খুলে এসে
চরে উঠে দিলে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন ব্যাপারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহফুজ মামুন, যাচ্ছি তার কাছে। সকাল থেকেই জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। সকালে ব্যাপারীরা তাদের খেজুর গুড় নিয়ে এই হাটে আসে, এরপর থেকেই শুরু হয় বেচাকেনা। সকাল থেকেই জমে উঠেছে এই হাট। এই হাটে রয়েছে অজস্র গুড়ের হাড়ি, যেগুলো ব্যাপারী এবং কৃষকরা দরদাম করে কেনাবেচা করছেন। না, যারা হচ্ছে দামে যাদের সাথে পোষাচ্ছে তারা হচ্ছে গুড় কিনছেন, বেচা কিনা হচ্ছে। হাটের পরিবেশ অনেকটাই ভালো এখানে। সকাল থেকেই আমি এই হাটে রয়েছি। হাটে হচ্ছে অনেক মানুষের সমাগম হয়েছে, হাট জমজমাট অবস্থায় রয়েছে। এখানকার হচ্ছে গুড়ের মান অনেক ভালো হওয়ার কারণে ক্রেতা বিক্রেতারা আকৃষ্ট হন বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছুটে আসেন এখানে খেজুর গুড় কিনতে, কারণ এখানকার হচ্ছে গুড়ের সুনাম রয়েছে দেশব্যাপী। দেশ ছাড়িয়েও বিদেশে এই গুড়ের চাহিদা রয়েছে। হাটে ব্যাপারীরা গুড় কেনার কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন। তারা দেখে শুনে গুড় কিনছেন, তাদের পছন্দ মতোই গুড়গুলো কিনছেন। যে গুড়গুলো তারা হচ্ছে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করতে পারবেন। এখানে রয়েছে হচ্ছে নলেন গুড়, ঝোলা গুড়, পাটালি রয়েছে, এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। এই গুড় ব্যাপারীরা কেনার পর রাজশাহী, ঢাকা, সাভার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে তারা বিক্রি করবেন। এই গুড়ের চাহিদার কারণ হচ্ছে এখানে হচ্ছে খেজুর গুড় থেকে কৃষকরা হচ্ছে রস জ্বালিয়ে গুড় উৎপাদন করে। এই গুড়ের মান এবং গুণগত মান সহ সবকিছু ভালো থাকার কারণে এই গুড়ের চাহিদা ব্যাপক। আমি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে জেলায় প্রায় 2.5 লাখের মতো খেজুর গাছ রয়েছে। এই গাছ থেকে প্রায় 2000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে। এই গুড় হচ্ছে যদি চাহিদা আরও বাড়ানো যায়, আরও যদি গাছ থেকে যদি রস সংগ্রহ করে গুড় যদি উৎপাদন করা যায়, তাহলে পরে কৃষকরাও লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হবে। তারা দেশের জিডিপিতেও হচ্ছে গুড় অবদান রাখবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আমাকে জানিয়েছে। গুড় হচ্ছে মানুষ পিঠা, পায়েস, পুলি খাওয়ার কাজেই বেশি ব্যবহার করে। এই গুড়ের চাহিদার কোনো কমতি নেই। এই ছিল চুয়াডাঙ্গার সরোজগঞ্জের গুড়ের হাটের সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ মামুন। জৌলুস হারাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। বিশ্ব দরবারে একসময় দাপট থাকলেও আধুনিক পোশাকের ভিড়ে আড়াল হচ্ছে তাঁতের শাড়ি। পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত কারখানা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁত শিল্পের গৌরব ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঠক ঠক শব্দে চলছে কর্মযজ্ঞ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কাপড় বোনার কাজ। তাঁত শাড়িকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীর বাসিন্দারা। তবে হারাচ্ছে এই শিল্পের জৌলুস। তাঁতি ও ব্যবসায়ীদের দাবি, আধুনিকতার ছোঁয়ায় তাঁতের শাড়ির ব্যবহার কমেছে। এতে আগের মতো নেই পাইকারদের ভিড়। পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক তাঁত। সংকটের মুখে ব্যবসা টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেও লাভ হচ্ছে না। আসলে পুষে না, যে ডিউটি করন নাকি আর যে পরিশ্রম আর যে জিনিসপাতির দাম, তাতে আমাকে সংসার চলে না। বেচা কিনা একটু ভালো হইলে আমাদের সংসারটা একটু মহাজন যদি সচ্ছলভাবে চলে, তাহলে আমরাও একটু সচ্ছলভাবে চলতে পারি। প্রতিযোগীর সংখ্যা বেশি হয়েছে এবং সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা আর ঋণ সহায়তা পেলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গৌরব ধরে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। উৎপাদনও কম, বিক্রিও কম। তা আমরা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। কারণ উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইল শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের চাদরের যেটা উৎপাদন হতো, যেটা সমাদৃত হয়েছিল, সেটাও আজকে হারিয়ে যাচ্ছে। করোনার আগে লক্ষাধিক তাঁতে শাড়ি তৈরি হলেও বর্তমানে 10 থেকে 15,000 তাঁত চলমান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। রাত ৯টা৫১ তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার। ৯২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা। এর আগে ২০০৯ সালে দিল্লির AIIMS-এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক। মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ২ মেয়াদে। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এই রূপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ ও অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানতে প্রস্তাবনা চূড়ান্ত, বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছায় জোর। জাহাজের ৭ খুনে জড়িতদের গ্রেফতার সহ ৪ দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।